আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, থাকতেন মাটির কাঁচা ঘরে। অর্থাভাবে অন্নাভাবে কখনো কখনো উপোসও করতেন, পরতেন মলিন পোশাক। আমার বাবারা চাইলেন আমরা যেন তাদের মতো শ্রমিক না হই, আমাদেরকেও যেন মাটির ঘরে থাকতে না হয়, আমরা যেন পাকা ঘরে থাকি, যেন পেট পড়ে তিনবেলা খেতে পাই। বাবারা আমাদেরকে নিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে করে গ্রাম ছাড়লেন, মফস্বলে এসে পড়াশোনা করালেন, টিন শেড ঘরে রাখলেন। আমরা পড়াশোনা করলাম, মফস্বল সারলাম, উচ্চশিক্ষার্থে মহানগরে এলাম, স্নাতক স্নাতকোত্তর হলাম, পূর্বপুরুষদের বিশাল বাড়ি ছেড়ে ছোট ছোট অ্যাপার্টমেন্ট নামক কংক্রিটের বস্তিতে উঠলাম। কায়িক পরিশ্রম থেকে মুক্ত হলাম, কিন্তু বুদ্ধিভিত্তিক কাজকর্ম, যাকে কিনা কেরানিগিরি বলে, এটি করে জীবন নির্বাহ শুরু করলাম। আমার দাদারা ছিলেন সুন্দর খাঁ, সুরজ আলী কিংবা মঈনুদ্দিন। আমরা হলাম ফাহাদ, ফারাজ অনন্য, ইফতেখার ইসলাম ইফতি কিংবা আহনাফ মুনতাসির উচ্ছ্বাস। আমার দাদিরা ছিলেন সূর্যভানু, করিমন বেওয়া, জরিতুন্নেসা। আর আমরা হলাম কি? আর আমরা হলাম আনিকা, জিজর্নি, মালিহা তাবাসসুম অবন্তী, সেগুফতা, শেহরিন, অনিলা, এই টাইপের। আমাদের কারো কারো নামের আগে পিছে যুক্ত হতে লাগলো এস এম, কে এম, এ বি এম, আকম, মশ। আমাদের নাম ক্রমশ শক্ত হতে লাগলো, কাঠখোট্টা হতে লাগলো, দুর্বোধ্য হতে লাগলো। অথচ আমাদের পূর্বপুরুষদের সোজা সাপটা নাম, তারা একটা নামেই জীবন ধারণ করে দিয়েছেন। তাদের জীবন ধারণ করতে কোনো অসুবিধা হয়নি। আমরা আলু ভর্তার নাম দিয়েছি ম্যাশড পটেটো, খিচুড়ি হয়েছে লেন্টিল, হারিয়ে গেছে ভাব গাম্ভীর্য, হারিয়েছে আধ্যাত্মিকতা, হারিয়েছে সহজিয়া জীবনবোধ। বিনিময়ে সাপের মতো এঁকে বেঁকে জেঁকে বসেছে উগ্রবাদ আর প্রদর্শনবাদ। কায়িক পরিশ্রম না করতে করতে আমাদের দেহের পুরো চর্বি জমল, সার্বক্ষণিক রোগ বালাই বাধা বাসল, ডায়াবেটিস হানা দিল। চিকিৎসকেরা আমাদের জানালেন আমাদের খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। তিনি বেঁধে দিলেন দিনে 6 কাপ ভাত, 4টা রুটি, 1 কাপ সবজি, একটা শসা, 1.5টা গাজর, কয়েকটা আঙুর। চিকিৎসকেরা আমাদের প্রতিদিন দৌড়াতে বললেন। আমরা স্টপ ওয়াচ চালু করে দিয়ে হাফ প্যান্ট পরে ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে রাজপথে দৌড়াতে লাগলাম। জিমনেশিয়ামে গিয়ে বাদরের মতো এডাল ওডাল করতে লাগলাম। বুকডনের নামে নাকে খত দিতে লাগলাম। আমরা সেসবের গাল ভরা নাম দিলাম ওয়ার্কআউট, ক্যালোরি বার্ন। শহরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে আমরা 2-3 মাস অন্তর অন্তর ছুটতে লাগলাম বিভিন্ন রিসর্টে। একটু গাছপালা আছে, একটু ডোবার মতো আছে, পচা গলা সুইমিং পুল, ছাদ বা বেড়ার খড়কুটো আছে, সন্ধ্যার পরে গোটা 10 জোনাকি দেখতে পাওয়া যায়, বৃষ্টি হলে 4-5টা ব্যাঙ ডাকে। এরকম রিসর্টে যাওয়া শুরু করলাম। ভাড়া গুনতে লাগলাম প্রতি রাত 10,000। রিসর্টে লাল শাক, পালং শাক, পুঁই শাক দিয়ে ভাত খেতে লাগলাম, মাথা পিছু 1,000। বারবিকিউ নামক মাংস পোড়ার পিছনে ঢাললাম আরও কয়েক হাজার। কুলিরা চাউলের আড়তে যা যা করেন, জিমনেশিয়ামে গিয়ে আমরা তাই করি। গর্বের সঙ্গে আবার ভিডিও বানাই, রিলস বানাই, শর্টস বানাই, সবাইকে দেখাচ্ছি আমরা কে কত স্বাস্থ্য সচেতন, কে কত অভিজাত, কে কতটা আলাদা। যারা জিমের মাসিক চাঁদা যত বেশি দেয়, সে তত বেশি অভিজাত। শ্রমিকদের মতো দৌড়াবো না বলে আমরা শুটবুট বলে দালানে ঢুকেছিলাম। এখন আমরা ট্রেডমিল কিনে সেই দালানের ভিতরে দৌড়াচ্ছি। আমরা দৌড় ছাড়তে চেয়েছিলাম, কিন্তু দৌড় আমাদেরকে ছাড়েনি, দৌড় আমাদেরকে দৌড়ানি দিয়ে যাচ্ছে। কুড়ে ঘরে থাকবো না বিধায় আমরা গ্রাম ছেড়েছিলাম। এখন আমরা কিছুদিন পরপরই পর্যটন কেন্দ্রের গলা কাটা কৃত্রিম কুড়ে ঘরে যাই, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। কাজ ঘেরা বায়ুরোধী ভবনে বানিয়ে শ্বাসকষ্ট বাঁধিয়েছি। লাখ লাখ টাকা খরচ করে সমুদ্র সৈকতে ছুটছি। গায়ে মাটি লাগাবো না, এজন্য গ্রাম ছেড়েছিলাম একটু মাটির স্পর্শের আশায়। এখন আমরা পার্কে ছুটছি, ছাদে বাগান করছি। চাষা বসা শব্দটাকে আমরা গালি বানিয়েছিলাম। এখন ছাদ বাগানে 1 ডজন টমেটো ফলাতে পারলে গর্বিতভাবে আমরা নগর চাষি হিসেবে পরিচয় দিই। বুক ফুলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রচার করি। মাছ ধরা মানুষদেরকে আমরা জাইল্লা বলে তাচ্ছিল্য করতাম। আর এখন আমরাই লাখ লাখ টাকা দিয়ে একটু বড়শি পেতে বিভিন্ন পার্কের পুকুরে বসে থাকি, এটা মাছ ধরার আশা। সবজি খাবো না, এজন্য আমরা বড় লোক হয়েছিলাম। এখন দেখা যায় বাজারে সবজির দামই সবচেয়ে বেশি, রেস্টুরেন্টে সবজির দাম বেশি, বাংলা খাবারের চাহিদা সবচেয়ে বেশি। পূর্বপুরুষরা যে সবজি খেতেনই না, যে সবজি বাড়ির উঠানে ঝোপে ঝাড়ে পড়ে থাকতো, এখন সেই সবজিগুলো আমরা কিনে খাচ্ছি শত শত টাকা খরচ করে। আমাদের পূর্বপুরুষরা ছেঁড়া কাপড় পরতেন অর্থাভাবে, আর এখন আমরা চড়া চড়া দাম দিয়ে
ছেঁড়া ফাটা জিন্স কি। তারা পান্তা ভাত খেতেন 3 বেলা রান্নার মতো জ্বালানি ছিল না বলে। আমরা এখন পহেলা বৈশাখে পান্তা খাই গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিই। হাজার হাজার টাকার শ্রাদ্ধ করে খেয়ে ডায়রিয়া বাঁধাই, খেয়ে হাসপাতালে ভর্তি হই। মহানগরে এখন সেই সব রেস্টুরেন্টের খাবারের দামই সবচেয়ে বেশি। যেসব রেস্টুরেন্টে সাজগোজ গ্রামের মতো, যে রেস্টুরেন্টগুলায় বিছানার জাজিমে খেতে হয়, যে রেস্টুরেন্টের আবহ সঙ্গীতে বাজে গাঁও গ্রামের গান, আমরা বাসায় রাঁধি না সময় বাঁচানোর জন্য, অনলাইনে অর্ডার করি। রেস্টুরেন্ট থেকে খাবার বাসায় চলে আসে। সে বেঁচে যাওয়ার সময় আমরা পয়সা উপার্জন করি। এরপর আমরা লিভারে সিরোসিস বাঁধাই। সেই পয়সা খরচ করি সেই সিরোসিসের চিকিৎসায়। আমরা পরিবারের সবাই মিলে চাকরি নিয়েছিলাম স্বাবলম্বী হব বলে। স্বাবলম্বী আমরা হয়েছি। স্বাবলম্বী হতে হতে কেউ কেউ ধনকুবেরও হয়ে গেছে। কিন্তু আমাদের সন্তানরা বড় হচ্ছে গৃহকর্মীর কাছে। আমরা এতটাই স্বাবলম্বী হয়েছি যে আমাদের সন্তানরা জাগ্রত অবস্থায় দেখছে আমরা ল্যাপটপের সামনে অফিসে বসে কাজ করছি। ঘুম থেকে জেগে উঠছে, আমরা অফিসে চলে গেছি। স্বাবলম্বনের দাপটে আমাদের বাবা মারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যাচ্ছে। সন্তানরা শৈশব কাটাচ্ছে চাইল্ড কেয়ার, আর আমরা যৌবন কাটাচ্ছি ডেস্কটপের সামনে। প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিয়ে করবো না ভেবে আমরা কেউ 30-এও বিয়ে করছি না, 35-এও বিয়ে করছি না, করছে 40-এর পরে, কিংবা করছেই না। অথচ পূর্বপুরুষরা 40-এ দিব্যি নাতি নাতনির মুখ দেখত। কিসের জন্য যেন অপেক্ষা করতে করতে আমরা যৌবনেই বুড়ি হয়ে যাচ্ছি। বুড়ো বয়সে যুবকের অভিনয় করছি। সুগার ড্যাডি কিংবা সুগার মম হচ্ছি, কোনো কিছুতেই শুরু কিংবা শেষ করছি না যথাসময়ে। সূর্যের আলো গায়ে লাগিয়ে ক্ষেত খামারে কাজ করব না, ঠিক এই কারণে আমরা শীতাতপ নিয়ন্ত্রিত রাজপ্রাসাদে ঢুকেছিলাম। ঢুকে দেখলাম শরীরে সূর্যের আলোর অভাবে আমাদের ঘুম আসে না। রাতের ঘুম ফিরিয়ে আনার জন্য আমরা ওষুধ খাওয়া শুরু করলাম। তাতেও কাজ না হয় সূর্যের আলো গায়ে লাগানোর জন্য আমরা মর্নিং ওয়াকে যাওয়া শুরু করলাম। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আমাদের শরীরে ডেকে আনলো নিউমোনিয়া, অ্যাজমা, হুপিং কাশি। প্রযুক্তি আমাদের চোখ খেলো, কান খেলো, নাক খেলো। আমাদের চোখে ধরিয়ে দিল চশমা, কানে বসিয়ে দিল হিয়ারিং এইড, নাকে নেবুলাইজার। পূর্বপুরুষদের যা আমরা করতে চাইনি, আমরা উত্তর পুরুষরা এর সব কিছু করতে বাধ্য হচ্ছি। বড়লোক হতে হতে আমরা ক্লান্ত হয়ে গেছি। টাকা খেয়ে আমরা কুলাতে পারছি না। টাকা রাখার জায়গা হচ্ছে না আমাদের। টাকা ব্যাংকে রাখলে কয়েকদিন পরে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। শেয়ারে বিনিয়োগ করলে শেয়ারে লুট হয়ে যায়। এখন আমাদের গরিব হতে ইচ্ছা করে, কিন্তু পারি না। গরিবেরা বড়লোক হতে পারে, কিন্তু বড়লোকেরা একবার বড়লোক হয়ে গেলে আর কখনো গরিব হতে পারে না। আমরা পাঠ্য বই বহির্ভূত বই পড়তাম, খবরের কাগজ পড়তাম, প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখতাম। শুক্রবার বিকাল 3:20 পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এর মধ্যে খবরের কাগজ বাদে বাকি সবগুলাই ছিল পূর্বপুরুষদের সময়ের অন্যায় বলে বিবেচিত হতো। পাঠ্য বইয়ের ভাজে কমিকের বই, সেটা খুবই অপরাধ বলে বিবেচিত হতো। সেটাতে যদি ধরা পড়া যেত প্রহার হতো। প্রেক্ষাগৃহে যাওয়ার খবর পেলে প্রহার করতেন, এমনকি প্রতিবেশীদের বাড়ি থেকে শুক্রবারের ছায়াছবিটি দেখল। আমরা ভাবতাম বড় হয়ে গেলে, বড় লোক হয়ে গেলে কেউ ঠেকাতে পারবে না। আমরা ইচ্ছে মতো বই পড়ব, চলচ্চিত্র দেখব, গান শুনব। আমরা বড় হলাম, বড় লোকও হলাম। ততদিনে দেশ থেকে প্রেক্ষাগৃহই উঠে গেল। চলচ্চিত্র জগৎটাই ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। চলে গেছে আমাদের পাঠাভ্যাস। আমাদের ফোনে এখন হাজার হাজার বইয়ের PDF, OTT, ইউটিউবে অগণিত চলচ্চিত্র। বই পড়ার জন্য আমাদের এখন আর গ্রন্থাগারে যেতে হয় না। চলচ্চিত্র দেখার জন্য প্রেক্ষাগৃহে যেতে হয় না। গান শোনার জন্য কিনতে বা ভাড়া করতে হয় না ক্যাসেট, CD, DVD। কিন্তু এখন আমাদের কিছুই দেখা হয় না, কিছুই শোনা হয় না, কিছুই পড়া হয় না। আমাদের সব কিছু জমা হয়ে গেছে, সব কিছু উত্তর মেরুর বরফের মতো জমা হয়ে গেছে। আমাদের পূর্বসূরীরা ভ্রমণ কাহিনী পড়তেন। তারা যখন পড়তেন তখন ওই জায়গাগুলো কল্পনায় দেখে নিতেন। যে বইটা পড়তেন কল্পনার জগৎটা ঠিক ততটাই তাদের গভীরভাবে চলে যেতেন। আর আমরা এখন ভিডিওতেই সব দেখে ফেলছি। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা তার ভিডিও দেখি, আমাদের আর কল্পনা করতে হচ্ছে না। ফলে আমাদের কল্পনা শক্তি নষ্ট হয়ে গেছে। এখন আর আমরা কল্পনা করি না। কোথাও বেড়াতে গেলে সেই জায়গাটা দেখি না, শুধু ভিডিও করি, ফটো তুলি, জায়গাটাকে ব্যাকগ্রাউন্ডে রাখি, হাজার হাজার ফটো তুলি। পরবর্তীতে সেই সব ছবি আর আমরা একবারও খুলে দেখি না। ফলে মরে গেছে আমাদের দর্শন ইন্দ্রিয়, আমাদের সর্বাঙ্গী মরিচা ধরেছে। সময় বাঁচানোর জন্য আমরা ফোন কিনেছিলাম, পরে দেখলাম ফোনই আমাদের জীবনের সব সময় খেয়ে ফেলছে। যখন 2 টাকার খামে করে চিঠি লিখে উত্তরের জন্য অপেক্ষা করতে হতো 1 মাস, তখন আমরা নিঃসঙ্গ ছিলাম না। কিন্তু এখন সামাজিক যোগাযোগে আমাদের অযুত নিযুত অনুসারী। মেসেঞ্জারে করা নাড়লে এখন উত্তর পাওয়া যায় সেকেন্ডের মধ্যে। কথা বলার জন্য এখন সবুজ বাতি জ্বালিয়ে রাখে হাজার হাজার অনুরাগী। কিন্তু
মন খুলে এখন আমরা কারোর সাথেই কথা বলি না, মানুষ খুঁজে পেলেও কথা খুঁজে পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক গল্প এত বলে ফেলি, দৈনন্দিন জীবনের ফটো ভিডিও এত মানুষকে দেখিয়ে ফেলি, আমাদের সাথে যখন অনেক দিন পর কারো দেখা সাক্ষাৎ হয় তখন আমাদের আর কিছু বলার থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে বলতে আমরা আমাদের সব গল্প শেষ করে ফেলেছি, দেখিয়ে ফেলেছি আমাদের সমস্ত ছবি। 2 টাকার খামের যুগেও আমরা নিঃসঙ্গ ছিলাম না, কিন্তু 2 সেকেন্ডের সবুজ মেসেঞ্জারের যুগে আমরা নিঃসঙ্গ। আমরা এখন নিঃসঙ্গ আর গল্প শুনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের ব্যক্তিগত গল্পগুলো আমাদের ব্যক্তিগত মানুষদেরকে বলে ফেলেছি, এমন ব্যক্তিদেরকে বলে দিয়েছি যারা আমাদের কোনো জীবনের অংশই না। ভূগর্ভস্থ পানি বেশি তুলে ফেললে নলকূপ আর পানি দেয় না। জীবনের গল্প যদি বেশি বলে ফেলা হয় তাহলে জীবনটাও নলকূপের মতো আচরণ করে। আমরা এক একজন পরিত্যক্ত নলকূপ। আমাদের পূর্বপুরুষদের বাড়িতে ছিল পুকুর, সারি সারি ফল গাছ, সবজির ক্ষেত, গোয়ালঘর। বড় হয়ে আমরা পুকুরের পরিবর্তে 1.5 হাত চওড়া বাথটাব বানিয়েছি, ছাদে গাছ নামক কিছু প্রহসন লাগিয়েছি, খাঁচায় পালছি কুকুর, বিড়াল, খরগোশ। গায়ের বিঘা বিঘা জমি বেচে শহরে আমরা ফ্ল্যাট নামক 750 বর্গফুটের খোপ কিনছি। খোপের ড্রয়িং রুমে সাজিয়ে রাখছি বনসাই। এক একটা বনসাইয়ের দাম মূল গাছের চেয়ে কয়েকশো গুণ বেশি। আমরা স্বপ্ন দেখি শহরে টাকা কামানো, শেষ বয়সে গ্রামে গিয়ে বাগান বাড়ি করব। অথচ আমাদের পূর্বপুরুষরা বাগান বাড়িতেই জন্মেছেন, বাগান বাড়িতে দিন কাটিয়েছেন, বাগান বাড়িতেই মরেছেন। অর্থাৎ শেষ বয়সে আমরা যে জীবনযাপন করব বলে শহরে বসে আমরা খেটে মরছি, স্বপ্ন দেখছি, প্রাচীন আমলের অশিক্ষিত লোকজন বিনা পড়াশোনায় সেই জীবন আগেই পার করেছেন। তাহলে আমরা পূর্বপুরুষদের চেয়ে কতটুকু এগুলাম, তাদের চেয়ে আমরা কতটুকু ভালো আছি? প্রকৃতির বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত কি আমরা বিজয়ী হয়েছি, নাকি গোহারা হেরে বসে আছি? আমরা কি আমাদের পরাজয় টের পাচ্ছি?